গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি 3rd জানুয়ারি 2024 ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। তোমাদের WBPSC ক্লার্কশিপের 100 মার্কসের মক টেস্ট 7 জানুয়ারি 2023 হবে, অর্থাৎ সামনে রবিবার তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটায় এই ফ্রি উইকলি টেস্ট সেকশানে 100 নম্বরের সম্পূর্ণ ফ্রি মক টেস্ট দিতে পারবে WBPSC ক্লার্কশিপের। এই অ্যাপটা যাদের কাছে নেই তারা ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নাও, অথবা গুগল প্লেতে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। এছাড়া WBPSC ক্লার্কশিপের প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচ তোমাদের হচ্ছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। অধ্যায় ভিত্তিক ক্লাস, পুরো বিস্তারিত তোমাদের প্রত্যেকটা ক্লাস হচ্ছে, এবং প্রত্যেকটা অধ্যায়ের শেষে MCQ প্রশ্ন তোমাদের ডিসকাস করা হচ্ছে। মেন পরীক্ষার কনভেনশনাল রাইটিং প্র্যাকটিসও তোমাদের এখানে হচ্ছে। প্রিলি আর মেনের A to Z প্রিপারেশন তোমরা এই ব্যাচটায় করতে পারবে। তোমাদের 60% ডিসকাউন্টে একটা অফার প্রাইস রয়েছে 1080-তে। মাত্র একবার পেমেন্ট করে তোমরা এটাতে মেন পরীক্ষা পর্যন্ত ভ্যালিডিটিও পেয়ে যাবে। লিমিটেড পিরিয়ড অফার, তো এটা যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করে নাও, তাহলে তোমরা লাইভ ক্লাসগুলোতে থেকে নিজেদের কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারবে। কেননা যত দেরিতে জয়েন করবে তত কিন্তু রেকর্ডেড ক্লাসগুলো পাবে, লাইভ ক্লাসগুলো আর তখন পাবে না। সুতরাং এই নম্বরে যোগাযোগ করে নাও যদি কোনো কোয়ারিজ থাকে, আর তাড়াতাড়ি তোমরা এটাতে ভর্তি হয়ে নাও। দেখো, প্রথম প্রশ্ন আজকে যেটা দেখব, সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সল্টন সাগরে বিশ্বের বৃহত্তম লিথিয়াম মৌলের আমানত আবিষ্কৃত হয়েছে। এই লিথিয়াম মৌলের পারমাণবিক সংখ্যা কত? প্রথমত এখান থেকে এই জিনিসটা একটা নোট করে রাখবে যে এই সল্টন সাগর, যেটা সল্টন সাগরটা কোথায় রয়েছে, এটা রয়েছে কোথায়? ক্যালিফোর্নিয়ায়। তো ক্যালিফোর্নিয়ার এই সল্টন সাগরে বিশ্বের বৃহত্তম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশ্বের বৃহত্তম লিথিয়াম মৌলের আমানত আবিষ্কার হয়েছে। এই লিথিয়াম মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 3। হাইড্রোজেন প্রথমে হয়, তারপরে হিলিয়াম, তারপরে লিথিয়াম। ঠিক আছে, দেখো US ডিপার্টমেন্ট অফ এনার্জি ক্যালিফোর্নিয়ার, এটা ক্যালিফোর্নিয়ার একটা সংস্থা, US ডিপার্টমেন্ট অফ এনার্জি, যেটা ক্যালিফোর্নিয়ার সল্টন সাগরে নিচের মানে বিশ্বের বৃহত্তম লিথিয়াম আমানত আবিষ্কার করেছে এই সল্টন সাগরের নিচে, যেখানে আনুমানিক 18 মিলিয়ন টন লিথিয়াম রয়েছে। দেখো আরেকটু ভিতরে যদি আমরা ঢুকি, এই সল্টন সাগর সম্পর্কে যদি দেখি, এটা দক্ষিণ ক্যালিফোর্নিয়ার নিম্ন কলোরাডো মরুভূমিতে অবস্থিত। এটা অগভীর এবং লোনা হল সল্ট লেক। এটা একটা ভূতাত্ত্বিক নিম্নচাপ যেটা পর্বতশ্রেণী আর সমুদ্রপৃষ্ঠের নিচে রয়েছে। বর্তমান হ্রদটি 1905 সালে কলোরাডো নদীর জলপ্রবাহ দ্বারা গঠিত হয়েছিল। এটা বর্তমানে সমুদ্রপৃষ্ঠ থেকে কত নিচে দেখো, 228 ফুট নিচে রয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকেও নিচে আর কি। এটার আয়তন 970 কিলোমিটার স্কোয়ার, আর এতে 130 মাইল উপকূল রেখা রয়েছে, মানে কোস্ট লাইন রয়েছে। এর গড় গভীরতা 29.9 ফুট, আর সর্বোচ্চ গভীরতা হচ্ছে 51 ফুট। এর লবণাক্ততা যদি দেখি, তাহলে প্রতি হাজারে প্রায় 45 অংশ, সমুদ্রের জলের চেয়ে অনেক বেশি। আর লিথিয়াম সম্পর্কে যদি আমরা দেখি, এটা একটা রাসায়নিক, লিথিয়াম আমরা জানি একটা রাসায়নিক মৌল। এর প্রতীক কি? Li। এটা রূপোর মতো নরম আর সাদা, সবচেয়ে হালকা ধাতু, খুব আসে পরীক্ষায়, সবচেয়ে হালকা ধাতু, সবচেয়ে হালকা কঠিন উপাদান, কঠিন মৌল আর কি। এটা ক্ষারীয় এবং একটা বিরল ধাতু লিথিয়াম। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3 আর পারমাণবিক ওজন 6.941 U। এর ব্যবহার কোথায় কোথায় হয়? মোবাইল ফোন, ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা, বৈদ্যুতিক যানবাহনের জন্য, রিচার্জেবল ব্যাটারি তৈরির জন্য লিথিয়াম একটা গুরুত্বপূর্ণ ধাতু। এটা হার্ট স্পেস মেকার, তারপরে খেলনা, ঘড়ির মতো জিনিসগুলোর জন্য নন রিচার্জেবল ব্যাটারি তৈরি করতেও ইউজ করা হয়। কান্ট্রিজ উইথ দ্য লার্জেস্ট লিথিয়াম রিজার্ভস, কোথায় কোথায় লিথিয়াম রিজার্ভ রয়েছে? লার্জেস্ট যদি আমরা দেখি, একদম সব থেকে বেশি রয়েছে তোমার চিলিতে, তারপর অস্ট্রেলিয়া, তারপর আর্জেন্টিনা, মানে এখনো পর্যন্ত আমরা যেটা জানতাম আর কি। আর লিথিয়াম প্রডিউসিং কান্ট্রি যদি দেখি, মানে লিথিয়াম প্রডিউস করে, সব থেকে বেশি অস্ট্রেলিয়া, তারপর চিলি, তারপর চায়না। নেক্সট 2024 সালের জানুয়ারিতে রাজস্থানে ভারত আর সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পরিচালিত যৌথ সামরিক মহড়ার নাম কি? দেখো 2024 সালে প্রথম সামরিক মহড়া আমরা দেখলাম ভারত আর
ইউএই, সংযুক্ত আরব এমিরেটসের মধ্যে পরিচালিত যৌথ সামরিক মহড়া কি হলো? ডেজার্ট সাইক্লোন 2024। ডেজার্ট সাইক্লোন 2024। ভারত আর সংযুক্ত আরব এমিরেটসের মধ্যে যৌথ সামরিক মহড়া মরুভূমির ঘূর্ণিঝড় 2024। ঠিক আছে, অ্যাকচুয়ালি মরুভূমির ঘূর্ণিঝড় না, এটা তোমার কি হবে? ডেজার্ট সাইক্লোন। ডেজার্ট সাইক্লোন রাজস্থানে 2 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। 2 জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে, 15 জানুয়ারি পর্যন্ত হবে। অবজেক্টিভ কি? এনহ্যান্স ইন্টারপেরাবিলিটি থ্রু লার্নিং অ্যান্ড শেয়ারিং বেস্ট প্র্যাকটিসেস ইন আরবান অপারেশনস। দেখো, যখন দুটো দেশের মধ্যে এরকম ধরনের কোনো সামরিক মহড়া হয়, দুটো দেশেরই বিভিন্ন যুদ্ধ কৌশল থাকে, বিভিন্ন অস্ত্রশস্ত্র থাকে। তো এরা অ্যাকচুয়ালি যেমন আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলতাম ছোটবেলায়, ঠিক আছে, ফুটবল বা ক্রিকেটের একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি যুদ্ধ নয়, বাট একটা ফ্রেন্ডলি যুদ্ধ বলা যেতে পারে আর কি, যাতে করে দুটো দেশের সেনাবাহিনীরা দুটো দেশের সেনাবাহিনীকে ভালো করে চিনতে পারে। মানে ভবিষ্যতে যদি অন্য কোনো দেশের সাথে যুদ্ধ করতে হয়, কোনো এরকম পরিস্থিতি আসে, তাহলে এই দুটো দেশ দুজনে হাত মিলিয়ে কিভাবে একসাথে এই মানে যুদ্ধ করতে পারবে, ঠিক আছে। তো সেইটার জন্য অ্যাকচুয়ালি এই ধরনের মিলিটারি এক্সারসাইজগুলো হয়। সেই জন্যই এখানে বলে ইনহ্যান্স ইন্টারপেরাবিলিটি থ্রু লার্নিং অ্যান্ড শেয়ারিং বেস্ট প্র্যাকটিসেস ইন আরবান অপারেশনস। কোনো একটা অপারেশন মিলিটারি করবে, সেক্ষেত্রেও যদি এই দুটো দেশের মিলিটারি গিয়ে সেখানে যে অপারেশনটা করে, তাহলে নিজেদের মধ্যে একটা খুব ভালো সমঝোতা হবে আর কি, আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে আর কি। সেই কারণেই মিলিটারি এক্সারসাইজগুলো হয়। আবুধাবির আল ধাফরা ঘাঁটিতে 2008 সালের সেপ্টেম্বরে প্রথম ভারত সংযুক্ত আরব আমিরাতের মধ্যে এই যৌথ বিমান বাহিনীর মহড়া হয়েছিল 2008 সালে। নেক্সট দেখে নেব বম্বে স্টক এক্সচেঞ্জ, বিএসই, বোম্বে স্টক এক্সচেঞ্জের নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? বোম্বে স্টক এক্সচেঞ্জের নতুন চেয়ারম্যান হয়েছেন প্রমোদ আগরওয়াল। অ্যাকচুয়ালি আগরওয়ালই হবে, বাট এরকমভাবে নামটা রয়েছে আগরওয়াল, ঠিক আছে, প্রমোদ আগরওয়াল তোমরা বলবে। বিএসই লিমিটেড বা বোম্বে স্টক এক্সচেঞ্জ যেটা বলা হয়, এটা একটা ভারতীয় স্টক এক্সচেঞ্জ যেটা মুম্বাইয়ের দালাল স্ট্রিটে অবস্থিত। তোমাদের এটা অনেকবার প্রশ্নতে এসেছে বিভিন্ন পরীক্ষায়, যে এটা কোথায় রয়েছে ভারতীয় স্টক এক্সচেঞ্জ। মানে বোম্বে স্টক এক্সচেঞ্জ অ্যাকচুয়ালি 1875-এ তুলা ব্যবসায়ী প্রেমচাঁদ রায়চাঁদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই বিএসই। এটা এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ এবং বিশ্বের 10ম প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ। এই এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ কি? বোম্বে স্টক এক্সচেঞ্জ। ভালো করে এগুলো কিন্তু নোট করে রাখবে। এর হেডকোয়ার্টার মুম্বাই রয়েছে, আর 1875 সালের 9 জুলাই এটা এস্টাবলিশড হয়েছিল। নেক্সট, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2023 জিতেছে কোন ক্লাব? ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2023 কোন দেশ জিতেছে? ম্যানচেস্টার সিটি ক্লাব অ্যাকচুয়ালি জিতেছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2023। এটা ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের 20th এডিশন ছিল, 20তম সংস্করণ ছিল। 6টা মহাদেশীয় কনফেডারেশনের বিজয়ীদের পাশাপাশি স্বাগতিক দেশের লিগ চ্যাম্পিয়নশিপের মধ্যে একটা ফিফা সংগঠিত আন্তর্জাতিক ক্লাব ফুটবল টুর্নামেন্ট। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2023-এর চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি এফসি, রানার আপ হয়েছে ফ্লুমিনিস, আর জেদ্দাতে এটা হয়েছিল। কেমন? ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে আল ইত্তিহাদ। তারপরে কোন ভারতীয় রাজ্য 2024 সালের প্রথম দিনে 108টা স্থানে একযোগে যৌথ সূর্য নমস্কার করার জন্য গিনেস রেকর্ড তৈরি করেছে? তো এটা করেছে গুজরাট। এই সূর্য নমস্কারটা আমাদের ভারতের কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কালচার, ঠিক আছে। তো তোমাদের আর্ট অ্যান্ড কালচার থেকে যে প্রশ্নগুলো আসে, সেখান থেকে আপডেটেড কি অনেক প্রশ্ন আসতে পারে, সেগুলো আমি একটু ডিসকাস করছি, সবাই ভালো করে লক্ষ্য করবে। 2024 সালের নববর্ষের প্রথম দিনে প্রথমত এইটা হয়েছে, 108টা জায়গায় কি হয়েছে, 50,000 জনেরও বেশি লোক দ্বারা পরিবেশিত সূর্য নমস্কার একটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সৃষ্টি করেছে। তো এই সূর্য নমস্কার সম্পর্কে আমাদের একটু দেখে নেওয়া উচিত। সূর্য নমস্কার আর কিছুই নয়, উদীয়মান সূর্যকে সম্মান করার জন্য একটা প্রাচীন যোগ অনুশীলন। অনেক প্রাচীন যুগ থেকে, মানে প্রাচীনকাল থেকেই এটা করা হয়, রাইজিং সানকে নমস্কার করা হয়, ঠিক আছে। এতে বিভিন্ন আসন এবং যোগব্যায়াম অন্তর্ভুক্ত রয়েছে। অ্যাকচুয়ালি সূর্য নমস্কারের প্রাচীন অনুশীলন একজন ব্যক্তিকে ব্যায়ামের মাধ্যমে সুস্বাস্থ্য অর্জনে সহায়তা করে এবং একজন ব্যক্তিকে আধ্যাত্মিকতার সাথে সংযুক্ত করে। সূর্য নমস্কারের সরাসরি অনুবাদ হচ্ছে সূর্যকে শ্রদ্ধা জানানো বা অভিবাদন করা।
এটা একটা উপকারী কার্ডিওভাস্কুলার ওয়ার্কআউটের জন্য 12টা কার্যকর যোগব্যায়ামের একটা ক্রম, মানে 12টা স্টেপে এই সূর্য নমস্কারটা হয়। ঠিক আছে, এই 12টা স্টেপ কি একবার দেখে নাও। ভুজঙ্গাসন, কোবরা পোজ বলে এটাকে, তারপরে হচ্ছে পর্বতাসন, সেকেন্ড স্টেপ মাউন্টেন পোজ, অশ্ব সঞ্চালনাসনা, ঠিক আছে, এইটা তোমার ইকুইস্ট্রেন পোজ, তারপরে হচ্ছে হস্ত পদ্মাসনা, এটা হচ্ছে তোমার স্ট্যান্ডিং ফরওয়ার্ড বেন্ট, হস্ত উত্তনাসনা, রেজড আর্ম পোজ, তারপরে হচ্ছে তাদাসনা মাউন্টেন পোজ আবার, তারপরে প্রণাম আসন, এটা হচ্ছে প্রেয়ার পোজ, হস্ত উত্তাসনা আবার, রেস্ট আর্ম পোজ, হস্ত পদ্মাসনা আবার, হ্যান্ড টু ফুট পোজ, অশ্ব সঞ্চালসনা, এটা আবার তোমার হচ্ছে ইকুই স্ট্রেন পোজ, এবং তারপরে হয় দন্দাসনা স্টিক পোজ, আর তারপরে তোমার অষ্টাঙ্গ নমস্কার, এটা স্যালুট উইথ 8 পার্টস অফ পয়েন্টস। তো এই পরপর 12টা স্টেপেই সূর্যাসনটা হয়। কেমন, মানে সূর্য নমস্কারটা হয়। মোধেরা সূর্য মন্দির সম্পর্কে একটু দেখে রাখো। মোধেরা সূর্য মন্দির গুজরাটের মেহসানা জেলার পুষ্পবর্তী নদীর তীরে রয়েছে। 1026 খ্রিস্টাব্দে সোলাঙ্কি রাজবংশের রাজা প্রথম ভীমদেব এই মন্দিরটা দুটো ভাগে ভাগ করেছিলেন। প্রথম অংশটা গর্ভগৃহের এবং দ্বিতীয়টা সভা মণ্ডপের সমাবেশ হল। অ্যাকচুয়ালি মন্দিরের সভা মণ্ডপে 52টা স্তম্ভ রয়েছে। এই মন্দিরটা ইরানি শৈলীতে নির্মিত হয়েছিল। এগুলো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের ইদানিং করে আসছে, সুতরাং আমাদের কিন্তু এবারে এই ধরনের ব্যাপারগুলো আপডেটেড থাকতে হবে, ঠিক আছে। আর বিভিন্ন দেবদেবীর ছবি ছাড়াও রামায়ণ ও মহাভারতের পর্বগুলো চমৎকার কারুকাজ সহ এই স্তম্ভগুলিতে দেখানো হয়েছে। মানে মোধেরা মন্দিরের এই স্তম্ভগুলোতে কি দেখানো হয়েছে, রামায়ণ আর মহাভারতের পর্বগুলো। এই মন্দির নির্মাণে কোথাও চুন ব্যবহার করা হয়নি, এটা হচ্ছে এই মন্দিরের খুব বড় একটা বিশেষত্ব। আর এই স্তম্ভগুলোকে নিচের দিকে তাকালে একটা অষ্টভুজাকার দেখতে লাগে, ওপরের দিকে তাকালে গোলাকার দেখায়, খুব বিস্ময়কর একটা ব্যাপার। এবং মন্দিরটা তৈরি করা হয়েছিল যাতে সূর্যোদয়ের সময় সূর্যের প্রথম রশ্মি তার গর্ভগৃহকে আলোকিত করে। সভা মণ্ডপের সামনে একটা বিশাল পুকুর রয়েছে, যেটা সূর্যকুণ্ড বা রামকুণ্ড নামে পরিচিত। তাহলে সূর্যকুণ্ড বা রামকুণ্ড কোথায় রয়েছে, মোধেরা মন্দিরের মণ্ডপের সামনে। কেমন, নেক্সট চলে আসবো মহাপরিচালক এবং পুলিশ মহাপরিদর্শকের 58তম বার্ষিক সম্মেলন ভারতের কোথায় অনুষ্ঠিত হবে। দেখো, এটা ডিরেক্টর জেনারেল এবং ইন্সপেক্টর জেনারেলদের একটা বার্ষিক সম্মেলন, ঠিক আছে, অ্যানুয়াল কনফারেন্স, 58th অ্যানুয়াল কনফারেন্স। এটা হবে কোথায়, রাজস্থানের জয়পুরে। এটা জয়পুরের ঝালনায় অবস্থিত রাজস্থান আন্তর্জাতিক কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে। 5 থেকে 7 জানুয়ারি হবে এটা, এবং 3 দিন ব্যাপী এই সম্মেলনটা চলবে। সন্ত্রাস দমন, বিদ্রোহ দমন, সাইবার নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে আলোচনা করা হবে। ইন্টেলিজেন্স ব্যুরো 1920 সালে ভারতে প্রথমবারের মতো আইজিপিদের সম্মেলনের এরকম একটা আয়োজন করেছিল। তারপর থেকে এই সম্মেলনগুলো নিয়মিত নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর। স্বাধীনতার পর প্রথম এই ধরনের সম্মেলনের উদ্বোধন করেছিলেন দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে, কত সালে, 1950-তে। প্রাথমিকভাবে এটা একটা দ্বিবার্ষিক অনুষ্ঠান ছিল, প্রথমে 2 বছর ছাড়া ছাড়া হতো, কিন্তু 1973 এর পরে এটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পুলিশ সংস্থাগুলির পাশাপাশি কেন্দ্রীয় পুলিশ সংস্থাগুলির প্রধানদের জন্য একটা মানে এই অ্যানুয়াল কনফারেন্সে পরিণত হয়েছে আর কি, প্রত্যেক বছর হয় এখন। তারপরে দেখো ডেভিড ওয়ার্নার, যিনি একদিনের আন্তর্জাতিক এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন রিসেন্টলি। ইনি কোন দেশের খেলোয়াড়? যখনই কোনো প্লেয়ার, ইনি একজন অস্ট্রেলিয়ান প্লেয়ার রিসেন্টলি অবসর গ্রহণ করেছেন। যখনই কোনো প্লেয়ার এরকম রিটায়ার করবেন, মানে অবসর গ্রহণ করবেন, তার সম্পর্কে কিন্তু আমাদের ভালো করে জেনে রাখতে হবে, ঠিক আছে। যেমন আমি ডেভিড ওয়ার্নারের টেস্ট কেরিয়ার যদি বলি, তাহলে ইনি 2011 সালে টেস্ট কেরিয়ার স্টার্ট করেছিলেন ব্রিসবেনে নিউজিল্যান্ডের বিপক্ষে। এখনো পর্যন্ত 111টা টেস্ট ম্যাচ খেলেছেন, 44.58 গড়ে প্রায় 8,695 রান করেছেন। এর মধ্যে 26টা সেঞ্চুরি রয়েছে, 36টা হাফ সেঞ্চুরি রয়েছে। আর ওয়ানডে কেরিয়ার যদি দেখি, 2009 সালে হোবার্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্নারের আন্তর্জাতিক অভিষেক ঘটেছিল, এবং তার শেষ ওডিআই ম্যাচ ইনি খেলেছেন। এরকম ধরনের প্রশ্ন তোমাদের আসে যে ওয়ার্নারের শেষ ম্যাচ কোনটা ছিল। শেষ ওডিআই ম্যাচ খেলেছেন ওডিআই বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে 19 নভেম্বর আহমেদাবাদে, যেটা আমরা দেখেছি এবারের বিশ্বকাপে। এখনো পর্যন্ত ওয়ানডেতে 161টা ম্যাচ খেলেছেন, 45.30 গড়ে 6,932 রান করেছেন। আর এতে তিনি 22টা সেঞ্চুরি, 33টা হাফ সেঞ্চুরি করেছেন।
নেক্সট, সুধাংশু পান্ত কোন রাজ্যের নতুন মুখ্য সচিব পদে নিযুক্ত হয়েছেন? সুধাংশু পান্ত ইনি রিসেন্টলি রাজস্থানের মুখ্য সচিব, চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন। এছাড়া রাজস্থান মাইন্স অ্যান্ড মিনারেল কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও ইনি অতিরিক্ত দায়িত্ব পালন করবেন, মানে সুধাংশু পান্ত আর কি। আর আমরা এই মুখ্য সচিব বা জেনারেল সেক্রেটারি যদি দেখি, তাহলে এই মুখ্য সচিবকে ভারতের মৃত্যুদণ্ড ব্যবস্থার, মানে ইন্ডিয়াস এক্সিকিউশন সিস্টেম এর সর্বোচ্চ কর্মকর্তাদের একজন বলে মনে করা হয়। ভারত সরকারের প্রবীণতম আইএএস কে মুখ্য সচিব হিসেবে নিয়োগ করা হয়। মুখ্য সচিব হলেন রাজ্য সচিবালয়, রাজ্য ভারতীয় প্রশাসনিক পরিষেবা, রাজ্য সিভিল সার্ভিসেস বোর্ড এবং রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন সমস্ত সিভিল পরিষেবাগুলোর পদাধিকার বলে প্রধান হন। মুখ্য সচিব রাজ্য প্রশাসন সংক্রান্ত সমস্ত বিষয়ে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হন, চিফ অ্যাডভাইজার। রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্য সচিবদের নিয়োগ করেন। সাধারণত সিনিয়র আইএএস অফিসারদের রাজ্যের মুখ্য সচিব হিসেবে নিয়োগ করা হয়। আর এই নিয়োগের বিষয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের মতামত নিতে পারেন, তবে এই পরামর্শ বাধ্যতামূলক নয়। মুখ্যমন্ত্রী মন্ত্রী বা মন্ত্রিসভার সঙ্গেও পরামর্শ করতে পারেন এই ব্যাপারে। আর রাজস্থানের মুখ্য সচিব সম্পর্কে যদি দেখি, রাজস্থানের প্রথম মুখ্য সচিব ছিলেন কে রাধাকৃষ্ণন। রাজস্থানের প্রথম মহিলা মুখ্য সচিব ছিলেন কুশল সিং। আর এখনো পর্যন্ত 2 মহিলা রাজস্থানের মুখ্য সচিব হিসেবে কাজ করেছেন, কুশল সিং আর উষা শর্মা। এই লাস্ট যেটা আলোচনা করলাম এটা এতটা ইম্পর্টেন্ট না, বা তার আগের সবকটাই কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে নোট করে রাখবে। তারপরে দেখো ফেলিক্স তোমার সিসেকেরি কোন দেশের দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন? ফেলিক্স সিসেকেরি ইনি কঙ্গোর দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন। কঙ্গো সম্পর্কে একটু দেখে রাখো, এটা মধ্য আফ্রিকায় অবস্থিত একটা দেশ। এটা আফ্রিকা মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দেশ অ্যালজেরিয়ার পরে। প্রথম বৃহত্তম হচ্ছে আফ্রিকার অ্যালজেরিয়া, তারপরে এই তোমার রয়েছে কঙ্গো রিপাবলিক। এর রাজধানী কিনশাসাতে রয়েছে। কিনশাসা মধ্য আফ্রিকার বৃহত্তম শহর। এটা দেশের সরকারি, প্রশাসনিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে কাজ করে। এটাকে প্রায়শই সংক্ষিপ্ত নাম ডিআরসি বা কঙ্গো মানে কিনশাসা দ্বারা ডাকা হয়। কঙ্গো 1960 সালে বেলজিয়ামের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল। এর রাজধানী কিনশাসা, মুদ্রা কঙ্গোলিস ফ্রাঙ্ক। রাষ্ট্রপতি ফেলিক্স সিসেকেদি, প্রধানমন্ত্রী আনাতোলে কালিনেট মাকোসা। তারপরে দেখো ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স আর হোমগার্ডের মহাপরিচালক মানে ডিরেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? খুব গুরুত্বপূর্ণ একটা নিয়োগ এটা। তো বিবেক শ্রীবাস্তব রিসেন্টলি এই ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স আর হোমগার্ডের ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি সম্প্রতি গুজরাট ক্যাডারের আইপিএস অফিসার বিবেক শ্রীবাস্তবকে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স আর হোমগার্ডের পরিচালক হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে। আর এই ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স আর হোমগার্ড এগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কিন্তু কাজ করে, ভালো করে মনে রাখবে। তারপরে আগের দিনের হোমওয়ার্ক সবাই দেখে নাও। ভারতের কোন শহরে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ব্যাটের উন্মোচন করা হয়েছে? এর উত্তর হয়ে যাবে হায়দ্রাবাদে। জাতীয় একতা দিবস কবে পালন করা হয়? এটার উত্তর 31 অক্টোবর। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, আদিম পৃথিবীতে ক্লোরোফিল যুক্ত যে এককোষী উদ্ভিদের আবির্ভাব হয় তার নাম কি? এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে স্থাপিত হয়? এইগুলো তোমরা আজকে আমাকে শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছো দেখো কতগুলো উত্তর করতে পারো। 16th অর্থ কমিশনের চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে ডক্টর অরবিন্দ পানাগারিয়াকে। তারপরে 16th অর্থ কমিশনে ঋত্বিক রঞ্জনম পান্ডের ভূমিকা কি? ঋত্বিক রঞ্জনম পান্ডের ভূমিকা, ইনি হচ্ছেন সচিব। ইসরো দ্বারা উৎক্ষেপিত এক্স রে পোলারিমিটার স্যাটেলাইট এর প্রাথমিক উদ্দেশ্য কি? ইসরো দ্বারা উৎক্ষেপিত এক্স রে পোলারিমিটার স্যাটেলাইটের প্রাথমিক উদ্দেশ্য অ্যানালাইজিং পোলারাইজেশন অফ কসমিক এক্স রেস। আগামী 5 বছরে 50টি স্যাটেলাইট উৎক্ষেপণের মানে ইসরোর পরিকল্পনার প্রাথমিক উদ্দেশ্য কি? জিও ইন্টেলিজেন্স গ্যাদারিং। সন্দীপ বাত্রা কোন ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে পুনরায় নিযুক্ত হয়েছেন? আইসিআইসিআই ব্যাংক। কেন্দ্র সরকার কোন চাষিদের জন্য পাট মিত্র অ্যাপ লঞ্চ করেছে? পাট। সম্প্রতি আবিষ্কৃত কৃষির সহায়ক উপকারী ব্যাকটেরিয়াটির নামকরণ করা হয়েছে কোন বিখ্যাত বাঙালির নামে? রবীন্দ্রনাথ ঠাকুর। সম্প্রতি কে এফআইএইচ প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত হয়েছেন?
হার্দিক সিং। FIH ওমেন্স গোলকিপার অব দ্য ইয়ার 2023 পুরস্কার পেয়েছেন কে? সবিতা পুনিয়া। কোন কেন্দ্রীয় মন্ত্রী দুদিনের আদিবাসী কেন্দ্রিক অনুষ্ঠান আদি বক্তৃতা মানে আদি লেকচার উদ্বোধন করেছেন? অর্জুন মুন্ডা। 1 জানুয়ারি 2024 সালে DRDO কততম প্রতিষ্ঠা দিবস পালন করেছে? 66তম প্রতিষ্ঠা দিবস। এগুলো ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। সবাইকে আমি আরও একবার মনে করিয়ে দিতে চাই, WBPSC ক্লার্কশিপের সম্পূর্ণ ফ্রি 100 মার্কসের মক টেস্ট তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে হবে, যেটা তোমরা ফ্রি উইকলি টেস্টে পাবে। এবং যাদের কাছে এই অ্যাপটা নেই তারা ডেসক্রিপশন বক্স থেকে গিয়ে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো, বা গুগল পেতে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, ওখান থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করে নিজেদের নাম আর মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে রাখো, তাহলেই তোমরা সবাই ফ্রি পরীক্ষাটা মানে মক টেস্টটা দিতে পারবে আর কি। কেমন? থ্যাংক ইউ সো মাচ। এই ক্লাসটা ইউজফুল বলে মনে হলে সবাই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করো, আর তোমাদের মতামত আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। ফিডব্যাকটা খুব জরুরি, যাতে করে আমরা আরও বেটার জিনিস তোমাদেরকে প্রোভাইড করতে পারি। অবশ্যই কমেন্টে সবাই ফিডব্যাকটা জানিও।